এক গ্রামে লালা নামে এক মহাজন বাস করত। সে ছিল অত্যন্ত লোভী। গরিব কৃষকদের ফাঁকি দিয়ে তাদের জমিতে ঠিক পরিশ্রম করাত, আর পরে নানা শর্ত দিয়ে তাদের জমি দখল করে নিত। ওহে চমন, এই গরিব কৃষকদের দেখো কেমন অদ্ভুত। পশুর মতো দিন রাত পরিশ্রম করে যায়, আর বিনিময়ে দুবেলা খাবারের জন্য হাহাকার করে। আর আমার দিকে তাকাও, আমার মতো মালিক বসে বসে হুকুম চালায়, আর পুরো ফসল আমার হয়ে যায়। সত্যি বলেছেন মহাজনজি, গোটা গ্রাম আপনার মুঠোয়। এসবের পরিশ্রমের ফায়দা নেওয়া আপনার চেয়ে ভালো কেউ জানে না। আপনার ইচ্ছা ছাড়া গ্রামে একটা পাতা নড়ে না। এই অজ্ঞ গ্রামবাসীদের আমি এমন শর্তে জমি দিই, পরিশ্রম করে তারা, আর ফসলটা নিয়ে নিই আমি। আমার সামনে দাঁড়ানোর মতো যোগ্যতাই বাকি আছে। মহাজন লালা এসব কথা বলছিলেন। ঠিক তখনই মঙ্গরু নামে এক গরিব কৃষক সেখানে এসে পৌঁছায়। মহাজনজি, শুনেছি আপনি কৃষকদের চাষের জন্য জমি ভাড়া দেন। হ্যাঁ ভাই, তুমি একদম ঠিক শুনেছ। আমি আমার জমি ভাড়া দিই। মহাজনজি, তাহলে আমিও আপনার জমিতে চাষ করতে চাই। কয়েক মাসের জন্য আপনার জমি আমাকে ঠিকায় দিন। আমার নাম মঙ্গরু, পাশের গ্রামে থাকি। ঠিক আছে মঙ্গরু, আমি তোমাকে জমি ভাড়া দেব, কিন্তু তার জন্য আমার কিছু শর্ত আছে। বলুন, আপনার কি শর্ত? শর্ত হল, তুমি আমার জমিতে কাজ করবে। 6 মাস পরে ওই জমিতে যা ফসল হবে তার অর্ধেক তোমার আর অর্ধেক আমার। ঠিক আছে মহাজনজি, আমি আপনার শর্ত মেনে নিচ্ছি। কাগজপত্র শেষ করে মঙ্গরু বাড়ির দিকে চলে যায়। পরের দিন সকালে মঙ্গরু খেতে পৌঁছে যায়। যাই হোক, মহাজনজির কাছ থেকে জমি তো পেয়েছি, এখন এতে চাষ করি। আশা করি এবছর ভালো ফসল হবে। আমাকে অনেক পরিশ্রম করতে হবে, তাহলেই আমার ভাগ্যে কিছু বাঁচবে। মঙ্গরু দিন রাত এক করে কঠোর পরিশ্রম করতে থাকে। কয়েক মাস পর জমিতে সোনালি ফসল দোল খায়। মঙ্গরু ফসল কাটা শুরু করে দেয়। যাই হোক, এবছর ফসল বেশ ভালো হয়েছে। মহাজনজি যদি আজ তার অংশ নিয়ে যান, তবুও আমাদের জন্য কিছুটা থাকবে। সেটুকু দিয়েই কয়েকদিন চলে যাবে। মঙ্গরুর ফসল কাটার খবর চমন মহাজন লালার কানে পৌঁছে দেয়। ও মহাজনজি, শুনেছেন? মঙ্গরু আজ তার ফসল কাটছে। এবছর মঙ্গরুর ফসল খুব ভালো হয়েছে। কি বলছ? তাহলে চলো এক্ষুনি গিয়ে দেখে আসি। মহাজন এবং চমন মঙ্গরু জমির দিকে যায় তার ফসলগুলো দেখতে। ওহে মঙ্গরু, ফসল কি প্রস্তুত হয়ে গেছে? এবছর তো তোমার ফলন বেশ ভালোই মনে হচ্ছে। হ্যাঁ মহাজনজি, এবছর গমের ফসল করেছি। অনেক পরিশ্রমের পর এত ভালো ফসল হয়েছে। কাটাও শেষ করেছি। হারে, এতে তোমার পরিশ্রমের তেমন কোনো ভূমিকা নেই। সবটাই আমার উর্বর জমির কেরামতি। তুমি পরিশ্রম করো বা না করো, ফসল তো হবেই। মহাজনজি, জমি যতই উর্বর হোক, পরিশ্রম না করলে ফসল কিভাবে হবে? আমি দিন রাত এক করে পরিশ্রম করেছি। বেশি কথা বলো না মঙ্গরু। পরিশ্রম তো ভাড়াটে মজুররাও করে। আসল অধিকার তো তার, যার জমি। আমার শর্ত অনুযায়ী তাড়াতাড়ি আমার অর্ধেক ফসল দিয়ে দাও। আমি এখন চলে যাব। তোমার সাথে কথা বলে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। এই কথা বলে মহাজন লালা মঙ্গরুর কাছ থেকে প্রায় সব ফসল নিয়ে চলে যায়। মঙ্গরু মনে কষ্ট নিয়ে একা দাঁড়িয়ে থাকে। হে ভগবান, এত কষ্ট করে পরিশ্রম করে আমার ভাগ্যে এত সামান্য ফসলই জুটল। এমন জীবন আর এমন পরিশ্রমের কী বা মূল্য আছে? কবে যে নিজের একটা জমি হবে, আর কত দিন অন্যের কথায় বা চলতে হবে? মঙ্গরু এভাবে করে দিন কাটাচ্ছিল। কিছু মাস পর মঙ্গরুর ছেলে শহরে পড়া শেষ করে গ্রামে ফিরে আসে। পিতাজি, আমাদের বাড়ি আর গ্রামের এই কী অবস্থা! এখানে সবাই এত কষ্টে আর অসহায় কেন দেখাচ্ছে? আসলে কি হয়েছে পিতাজি? বাবা, এই গ্রামে কৃষকদের ভাগ্যই এমন। মহাজন লালার মতো লোকেরা আমাদের কষ্ট আর পরিশ্রমের সুযোগ নেয়। আমরা সারা দিন খেটে মরি, কিন্তু ফসলের আসল লাভ তারা নিয়ে যায়। আমাদের নিজের কোনো জমি নেই, কোনো অধিকারও নেই। শুধু পরিশ্রম করতে হয়, আর অনেক সময় না খেয়েই থাকতে হয়। পিতাজি, আপনি চিন্তা করবেন না। এই অন্যায় আর চলবে না। আজ থেকে আমি চাষ করব, আর সেই লোভী মহাজনকে তার নিজের শর্তেই তার চালাকির জবাব দেব। পরের দিনই বিশাল মহাজন লালার বাড়িতে যায়। তার মুখে আত্মবিশ্বাস, চোখে প্রতিশোধের আগুন। বলো বিশাল, কি ব্যাপার? কি মনে করে এখানে আসলে? মহাজনজি,
পিতাজির জায়গায় এবার আমি চাষ করব, আমাকে ভাড়ায় কিছু জমি দিন। কি বলো ভাই, তুমি এখন চাষ করবে নাকি? এখনো তোমার সেই শক্তি সামর্থ্য হয়নি। পড়ালেখা করা ছেলেরা সাধারণত চাষবাসের কাজে একেবারেই অনভিজ্ঞ থাকে। না মহাজনজি, আপনি এমন কথা বলবেন না। আমি পড়াশোনা করেছি বটে, কিন্তু আমি একজন গরিব কৃষকের ছেলে। চাষ করা আমার ধর্ম। আচ্ছা, ঠিক আছে, তোমার কথা মানলাম। তবে এখন আর কাজকর্মই বা কোথায়? সবাই পড়াশোনা করে শেষ পর্যন্ত বেকার ঘুরে বেড়ায়, শেষে গিয়ে মজুরির কাজই করতে হয়। যাই হোক, আগে আমার শর্তটা শোন। আচ্ছা বিশাল, শোনো, তুমি যে ফসলই ফলাও না কেন তার অর্ধেক আমার আর অর্ধেক তোমার হবে। তবে একটা শর্ত আছে, গাছের উপরের অংশ আমি নেব আর নিচের অংশ তুমি নেবে। যদি এতে তুমি রাজি থাকে তাহলে বলো। ঠিক আছে মহাজনজি, আমি আপনার শর্ত মেনে নিচ্ছি। এখন থেকে এমনই হবে। পরের দিন থেকে বিশাল কঠোর পরিশ্রম শুরু করে, কিন্তু সে গম না লাগিয়ে গাজরের ফসল লাগায়। কয়েক মাস পর মাঠটি গাজরে ভরে যায় এবং বিশাল গাজর তুলতে থাকে। ফসলের খবর পেয়ে মহাজন লালা দৌড়ে আসে। গাজর দেখে তার চোখ কপালে ওঠে। হ্যাঁ, এটা কি? এবার তুমি গাজর লাগিয়েছ? হ্যাঁ মহাজনজি, পিতাজি এত বছর শুধু গম লাগিয়েছেন, তাই আমি ভাবলাম এবার গাজর লাগাই। আরে বোকা, শর্তটা মনে আছে তো? ফসলের অর্ধেক আমার, অর্ধেক তোমার। আর গাছের ওপরের অংশ আমি নেব, নিচের অংশ নেবে তুমি। হ্যাঁ মহাজনজি, আমার ঠিকই মনে আছে। তাই তো আমি উপরের অংশ আপনার জন্য রেখে যাচ্ছি, আর নিচের অংশ সব গাজরগুলো আমি নিয়ে যাচ্ছি। মহাজন লালা অবাক হয়ে মুখ হাঁ করে তাকিয়ে রইল। গমের বদলে এখানে লাগানো হয়েছে গাজর। গাজরের ওপরের অংশ তো শুধু পাতলা পাতা, যার কোনো মূল্য নেই। আর আসল গাজরটা থাকে মাটির নিচে। সেটাই সব বিশাল পেয়ে গেল। বিশাল সব গাজর বোঝাই করে বাড়ি নিয়ে চলে যায়। মহাজন লালার সামনে পড়ে আছে শুধু গাজরের ডগা ও ঘাসফুল। ও মালিক, এই পুরো গ্রামে আজ পর্যন্ত কেউ আপনার সামনে তো দূরের কথা, আড়ালেও বুদ্ধি খাটানো সাহস পায়নি। আর এই বিশাল ছেলেটা আপনাকে কত সহজেই বোকা বানিয়ে দিল। ওই ছেলেটা আমাকে বোকা বানিয়েছে। ও আবার আসবে। এবার আমি তাকে এমন শিক্ষা দেব যে আমার সাথে দ্বিতীয়বার লড়াই করার কথাও ভাববে না। কিছুদিন পর আবার ফসল লাগানোর সময় আসে। বিশাল আবার মহাজন লালার কাছে যায়। এবার তার চোখে নতুন কৌশল। প্রণাম মহাজনজি, আপনি কেমন আছেন? বলো বিশাল, এবার কি চাও? আপনার জমি আবার ভাড়া নিতে চাই মহাজনজি। ঠিক আছে, তাহলে এবার শর্তটা শুনে নাও। এবার কোনো কৌশল চলবে না। ফসলের নিচের অংশ আমি নেব আর ওপরের অংশ তোমার হবে। বলো, তুমি কি এই শর্তে রাজি আছো? ঠিক আছে, আমি রাজি। এবার ওপরের অংশ আমি নেব। বিশাল সেই দিনই জমি নিয়ে ফেলে। এবার সে আগেরবারের মতো গাজর না লাগিয়ে গম লাগায়। এর কয়েক মাস পর মাঠে সোনালি গম দোল খেতে থাকে। এবারে আগের থেকেও বেশি ফসল হয়েছে। আর এবার তো গমের ফসল খুব ভালো হয়েছে। আসো কই চালাক মহাজন, এবারও তাকে ঠিকঠাকভাবে শাসন করব। কিছুদিন পর মহাজন ফসল দেখতে আসে। গম দেখে তার চোখ বড় হয়ে যায়। এবারও তার হিসাব ভুল প্রমাণিত হল। হায়, এই কি? এই বিশাল ছেলেটি এবার গম লাগিয়েছে। এই ছেলেটিকে যেরকম ভেবেছি সে তার থেকেও বেশি চালাক। প্রণাম মহাজনজি, কেমন আছেন? দেখুন, এবার আমি গমের চাষ করেছি। আর আপনার শর্তমতো উপরের অংশ আমার আর নিচের অংশ আপনার। বিশাল গাড়িতে করে গমগুলো নিয়ে চলে যায়। লালা থমকে যায়। গমের উপরের অংশ মানে গমের শীষ, আর নিচের অংশ মানে শুধু খড় ও শেকড়। অর্থাৎ এবার পুরো গম চলে যাচ্ছে বিশালের ঘরে, আর মহাজন লালার ভাগে পড়ছে শুধু খড়। ও মালিক, এই বাচ্চার বুদ্ধি দেখেন। এ তো আপনার চোখের সামনেই আপনাকে দ্বিতীয়বারের মতো বোকা বানিয়ে চলে গেল। তুমি ঠিক বলেছ, এ কি আমি বাচ্চা ভেবে ভুল করেছি। এবার আসতে দাও, এবার দেখবে মহাজন লালা কি জিনিস। বিশাল শুধু নিজের ঘরেই ফসল রাখে না, সে গমের কিছু অংশ গ্রামের গরিব ও দুস্থদের মধ্যেও বিতরণ করে দেয়। এই দেখে তার বাবা খুব খুশি হয়ে যায়। ফসলের রোপণ করার সময় চলে এসেছে। মহাজনজির কাছে গিয়ে জমি নিতে হবে। জানি না এবারের শর্তে মহাজন কূটবুদ্ধি করছে। বিশাল আবার মহাজন লালার কাছে যায়। এবার মহাজন লালা আগের চেয়েও সতর্ক। আচ্ছা, তুমি আবার এসেছ।
এবার কি খেলতে চাও আমার সঙ্গে? দেখো বাচ্চা, বেশি চালাকি করতে যেও না, বাচ্চা বাচ্চার মতো থাকো। আমি কিন্তু লালা। আমি চালাকি জানি না মহাজনজি, আমি তো একজন গরিব কৃষকের ছেলে। চালাক তো আপনারা, যারা গ্রামের মানুষের পরিশ্রম আর অভাবের সুযোগ নেন। আপনি শুধু শর্ত বলুন, আমি মেনে নিতে রাজি। তোর জীব সামলা বাছা, তুই কি বলছিস? যেই কাজে এসেছিস সেটা কর। এখানে তোর বড় বড় বক্তৃতার দরকার নেই। ঠিক আছে, কাজের কথাই বলি। আমাকে এবারও আপনার জমি ভাড়ায় দিন। আর এবারের শর্ত কি? শর্ত হল, এবার ফসলের উপরের অংশ ও নিচের অংশ আমার হবে, আর শুধু মাঝের অংশ তোমার। এবার বল, আমার এই শর্তে রাজি? ঠিক আছে মহাজনজি, আমি আপনার সব শর্ত মেনেছি, এটাও মানব। এখন আমি যাই, ফসল লাগানোর প্রস্তুতি নিতে হবে। বিশাল বাড়িতে ফিরে সরাসরি জমিতে ফসল লাগানোর প্রস্তুতি নিল। এবার সে গমও লাগালো না, গাজরও না, সে লাগালো কলার চারা। বাবা, তুই এবার কিসের ফসল লাগিয়েছিস? পিতাজি, এবার আমি কলার চাষ করেছি। ফসল খুব ভালো হয়েছে, এবারও লাভ হবে। বাবা, তুমি এভাবেই পরিশ্রম করে যাও। পরিশ্রম আর বুদ্ধি একসঙ্গে থাকলে কোনো চালাকি বেশি দিন টেকে না। মহাজনজি, এবার তো বিশাল তার মাথা ঘুরে যাইবে। আপনি কি দারুণ শর্ত রেখেছেন। উপরের অংশও আপনার, নিচের অংশও আপনার। বেচারা বাঁচার কোনো পথ পাবে না। সঠিক বলেছিস। আমি এমনভাবে বুদ্ধি বের করেছি, বিশাল পালানোরও পথ পাবে না। দুজনেই কথা বলতে বলতে ক্ষেতের দিকে পৌঁছে যায়। মহাজনজি, এই বিশাল তো আপনারও চিন্তা ছাড়িয়ে গেল। দেখুন, এবার কি ফসল লাগিয়েছে? কলা। হ্যাঁ, কলা? তাহলে উপরের আর নিচের অংশ আমার, আর মাঝের অংশ এই বিশালের। মানে এবারও আমার ভাগে পড়ল শুধু ঘাস আর আবর্জনা। আমি আবার বোকা হয়ে গেলাম। সত্যি, এই কৃষকপুত্রের বুদ্ধি আছে। আসুন আসুন মহাজনজি, কেমন আছেন? আপনারা কি আলোচনা করছিলেন? আমাকেও বলেন। আচ্ছা বাছা, তুমি আমাকে আবারও বোকা বানারে। আমি আপনাকে কি বোকা বানাবো? আপনি তো পুরো গ্রামকে বোকা বানান। দেখুন, এবার কলার ফসল করেছি। আপনার শর্ত অনুযায়ী উপরের ও নিচের অংশ আপনার, মাঝের অংশ আমার। এই কৃষক বাছা, মহাজনজির কাছে বেশি চালাকি দেখানোর সাহস করো না। বেইমানি আর ধোকাবাজিতে তিনি সবার বাপ। এই ক্ষেতও আমাদের, ফসলও আমাদের। আরে চমন, চিল্লানোর দরকার নেই। হয়তো এটা আমাদেরই কর্মের ফল। আমি অনেক সরল কৃষককে ঠকিয়েছি। আজ প্রথমবার কেউ আমার সামনে লড়াই করার সাহস দেখালো। আর এই ছেলেটাই আমার চোখ খুলে দিয়েছে। আমি বুঝতে পেরেছি, আজ থেকে আমি কোনো কৃষককে কখনো কষ্ট দেব না। সবার পরিশ্রমের সমান টাকা দেব। যতজন কৃষকের জমি আমার কাছে বন্ধক আছে, সব ফিরিয়ে দেব। মহাজনজি, আপনি খুব ভালো কথা বলেছেন। এক কৃষক নিজের ও নিজের পরিবারের জন্য কঠোর পরিশ্রম করে। সে ভালো কাপড় পরে না, আরামে রুটি খেতে পায় না। দিনরাত অন্যের পেট ভরাতে সে নিজের পেট পুড়িয়ে কাজ করে। তাদের কষ্ট দেওয়া উচিত নয়। এই কৃষকদের পরিশ্রমের অধিকার তাদেরই পাওয়া উচিত।